স্বাগত জানাচ্ছি ইংলিশ সেন্টারের সাথে আছি হুমায়ুন কবির। অনেক অনেক ভালো লাগছে আবার আপনাদের হাস্যোজ্জ্বল মুখগুলো দেখতে পেয়ে। রাইসুল ইসলাম মুবিন তিনি বলছেন, স্যার আপনি সত্যিই কি আমাদের হাস্যোজ্জ্বল মুখগুলো দেখতে পান? অবশ্যই দেখতে পাই, এই যে এখন দেখতে পাচ্ছি। যাই হোক, আজকে আমরা আলোচনা করব সেন্টেন্স কানেক্টর নিয়ে এবং দেখব সেন্টেন্স কানেক্টর কি, কনজাংশনের সাথে সেন্টেন্স কানেক্টরের পার্থক্য কি, সেন্টেন্স কানেক্টর কেন ব্যবহার করতে হয়, কানেক্টরে আমরা কেন তেমন কোনো মার্কস পাই না, সেন্টেন্স কানেক্টর কিভাবে শেখানো দরকার ছিল আর কিভাবে শেখানো হচ্ছে, অল্প কিছু কানেক্টর মনে রেখে কিভাবে আমরা খুব সহজেই কানেক্টর সলভ করতে পারি এবং পরিশেষে আমরা কানেক্টরের উপর একটি প্রশ্ন সলভ করব। তাহলে চলুন আলোচনাটি শুরু করা যাক। কানেক্টর বা সেন্টেন্স কানেক্টর কি, এ বিষয়ে আমি সহযোগিতা নিচ্ছি একটি ওয়েবসাইটের, আর ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। কানেক্টার্স আর দ্য ওয়ার্ডস which combine two words, phrases and sentences together. They have the same meaning of a conjunction but differ in their function. এখানে বলা হচ্ছে দুটি ওয়ার্ড অথবা দুটি ফ্রেজ অথবা দুটি সেন্টেন্সকে যে যুক্ত করে সেটা হচ্ছে কানেক্টর, তবে কনজাংশন আর কানেক্টর এক কথা নয়। তবে এখানে আরেকটি কথা আসলে ভালো হতো, সেটি হচ্ছে ক্লজ। ক্লজের কথাটি তারা পরে উল্লেখ করেছে, কিন্তু এই ডেফিনেশনে তারা উল্লেখ করেনি। তার মানে হচ্ছে দুটি ওয়ার্ড, ফ্রেজ অথবা ক্লজ অথবা দুটি সেন্টেন্সকে যে যুক্ত করে সেটাই হচ্ছে কানেক্টর। এখন আসুন, কানেক্টর কি কি হতে পারে। কানেক্টর হতে পারে কনজাংশন, যেমন ধরুন অ্যান্ড, বাট, অর, ওয়েন, বিফোর, আফটার ইত্যাদি। হতে পারে ফ্রেজ, যেমন ধরুন অন দ্য আদার হ্যান্ড, অ্যাট দ্য বিগিনিং ইত্যাদি। হতে পারে অ্যাডভার্ব, যেমন ইউজুয়ালি, জেনারেলি ইত্যাদি। আরেকটি প্রশ্ন হতে পারে কানেক্টরের সংখ্যা কত। কানেক্টরের সংখ্যা আসলে অগণিত, কারণ অ্যাডভার্ব তো অগণিত। এখন অ্যাডভার্ব যত বেশি হবে কানেক্টরের সংখ্যাও তত বেশি হবে। তবে একটি ওয়েবসাইট তারা 353টি কানেক্টরের একটি লিস্ট দিয়েছে। আমি ডেসক্রিপশনে সেই লিস্টটি আপনার সেই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিব, আপনারা সেখান থেকে কিছু করলে দেখতে পারেন। তাহলে মূল কথা হচ্ছে, যে শব্দ আপনার দুটো ওয়ার্ড অথবা ফ্রেজ অথবা ক্লজ অথবা দুটো সেন্টেন্সকে যুক্ত করে কোনো না কোনোভাবে, সেটাই হচ্ছে কানেক্টর। তবে কনজাংশন এবং কানেক্টরের মধ্যে একটা পার্থক্য রয়েছে। চলুন আমাদের দ্বিতীয় যে প্রশ্ন, কনজাংশন এবং কানেক্টরের মধ্যে পার্থক্য, সেই পার্থক্যটা আমরা দেখি। কনজাংশনস আর ইউজড টু কানেক্ট আ নাউন উইথ অ্যানাদার নাউন, টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস, ডিফারেন্ট সেন্টেন্সেস, আ গ্রুপ অফ ওয়ার্ডস। এখানে বলা হচ্ছে কনজাংশন দুটি শব্দ অথবা দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অথবা ডিফারেন্ট সেন্টেন্স মানে বিভিন্ন ধরনের বাক্য অথবা একটা গ্রুপ অফ ওয়ার্ডসকে তারা যুক্ত করে। কানেক্টার্স আর ইউজ টু কানেক্ট আ লার্জ গ্রুপস অফ ওয়ার্ডস, ফ্রেজেস, সেন্টেন্সেস। এখানে আবার বলা হচ্ছে কানেক্টর হচ্ছে বৃহত্তর একটি শব্দগোষ্ঠী বা একটি শব্দের গ্রুপকে, ফ্রেজেসকে অথবা সেন্টেন্সেসকে আপনার যুক্ত করে। আমরা যদি সংজ্ঞা দিয়ে পার্থক্য করতে যাই তাহলে আমরা দেখব যে কানেক্টর এবং কনজাংশনের সংজ্ঞা প্রায় একই রকম। তাহলে সংজ্ঞা দিয়ে পার্থক্যটা নিরূপণ করা যাবে না। আমরা কানেক্টরের যদি উদাহরণ দেই এবং কনজাংশনের যদি উদাহরণ দেই, উদাহরণের মাধ্যমে একদমই স্পষ্ট হয়ে যাবে কনজাংশন এবং কানেক্টরের মধ্যে পার্থক্য কী। লিজা অ্যান্ড রিয়া আর ফ্রেন্ডস। এখানে অ্যান্ড এই শব্দটা হচ্ছে একটি কনজাংশন। আই ব্রোক মাই লেগ, হাউএভার আই স্টিল ফিল গ্রেট। এখানে হাউএভার শব্দটি হচ্ছে একটি কানেক্টর। তাহলে কনজাংশন সেটিও যুক্ত করে, কানেক্টর সেটিও যুক্ত করে। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে কানেক্টর হচ্ছে দুইটা আইডিয়াকে যুক্ত করে, আর কনজাংশন হচ্ছে দুটি শব্দ, ফ্রেজ অথবা সেন্টেন্স ইত্যাদিকে যুক্ত করে। একটি হচ্ছে বৃহত্তর অর্থে যুক্ত করে, আরেকটি হচ্ছে ক্ষুদ্রতর অর্থে যুক্ত করে। কানেক্টর হচ্ছে বিভিন্ন আইডিয়াগুলোকে একত্রিত করার জন্য বা একটি প্যারাগ্রাফকে আপনার একত্রিত বা একসাথে, এটা যে আলাদা কিছু নয়, একটা ইউনিট বোঝানোর জন্য কানেক্টর ব্যবহার করতে হয়। আর কনজাংশন ব্যবহৃত হয় সেটা সেন্টেন্সের মধ্যেও হতে পারে, সেটা সেন্টেন্সের বাইরেও হতে পারে, তবে সেটা ক্ষুদ্রতর পর্যায়ে হয়ে থাকে। এ ব্যাপারে আমাদের যারা বোর্ডের প্রশ্ন করেন অথবা বইগুলো লেখেন তাদের প্রতি আমার একটা পরামর্শ হচ্ছে, এই চ্যাপ্টারটিতে মূলত শেখানো হচ্ছে সেন্টেন্স কানেক্টর, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে সেন্টেন্স কানেক্টরের মধ্যে কনজাংশনের ব্যবহার, এমনকি রিলেটিভ প্রোনাউনের ব্যবহার, রিলেটিভ অ্যাডভার্বের ব্যবহার ইত্যাদি দিয়ে পূর্ণ করা হয়। এই জিনিসটি যাতে না করা হয়, এই জিনিসটি যাতে সচেতনভাবে করা হয়, যাতে আপনার এই প্যাসেজটিতে শুধুমাত্র কানেক্টরের ব্যবহার থাকে, এই ব্যাপারটি যাতে মাথায় রাখা হয়। আনফর্চুনেটলি এটা আমাদের বইগুলোতেও হয় না, বোর্ডগুলোতেও হয় না। তবে এই ব্যাপারে বোর্ডের যে নির্দেশনা, সেখানে সামান্য একটু গ্যাপ বা একটু ফাঁক রয়ে গেছে। সেটা কি? তারা নির্দেশনায় বলছেন, লার্নার্স উইল ইউজ কোহেসিভ ডিভাইসেস ও সেন্টেন্সেস কানেক্টার্স /linkers to make the text coherent
অ্যান্ড কোহেসিভ। এখানে দেখুন কোহেসিভ ডিভাইস বলতে কিন্তু কানেক্টরকে বোঝানো হয় অথবা ট্রানজিশনাল ওয়ার্ডস যেগুলো রয়েছে সেগুলোকে বোঝানো হয়। আর কানেক্টর বলতে কি বোঝানো হয় সেটা তো আমি বললামই। তবে লিঙ্কার্স, এই লিঙ্কার্সের মধ্যে কিন্তু আবার কনজাংশন, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডভার্ব ইত্যাদি রয়ে যায়। কিন্তু তারপরেও এই কথা বলেই আসলে আমাদের এই ব্যাপারটাতে পার পাওয়া যাবে না, কারণ আমরা যদি আসলে রিলেটিভ প্রোনাউন অথবা ধরেন কনজাংশন এগুলোর ব্যবহার এখানে শিখাই, তাহলে ট্রান্সফরমেশন যে চ্যাপ্টার সেখানে আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড ইত্যাদি শেখানোর জন্য সেখানে কিন্তু একবার আমরা কনজাংশনের ব্যবহার শিখাচ্ছি, তাহলে এখানে আবার নতুন করে আবার কনজাংশনের ব্যবহারই কেন শিখাবো? আর আপনারা টাইটেলটি দেখেন, এই চ্যাপ্টারের নাম হচ্ছে সেন্টেন্স কানেক্টার্স। তার মানে হচ্ছে এখানে কানেক্টর ব্যবহার করার কথা, এখানে কনজাংশন বা রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডভার্বের জন্য এই চ্যাপ্টারটি করা হয়নি। সুতরাং আমি আশা করব বোর্ডের প্রশ্ন এবং যারা বইগুলো লেখেন তারা যাতে এই ব্যাপারটিকে স্পষ্টভাবে ধরতে পারেন, ধরে আপনার শুধুমাত্র কানেক্টরের ব্যবহার দিয়ে প্রশ্ন করেন। এখন আসুন, সেন্টেন্স কানেক্টর কেন ব্যবহার করতে হয়? আমরা যখন একটি প্যারাগ্রাফ লিখি তখন সেখানে অনেকগুলো বাক্য থাকে এবং একটার সাথে আরেকটার একটি সম্পর্ক স্থাপন করতে হয় যাতে একটা ইউনিট প্রকাশ পায় সেখানে, আদারওয়াইজ আপনার হয়ে যাবে। সবগুলো বাক্য যদি আলাদা আলাদা ছড়ানো ছিটানো বাক্য থাকে তাহলে সেটা প্যারাগ্রাফ হবে না। তো সেখানে একটি শব্দ ব্যবহার করা হয় হুক, অর্থাৎ বড়শির যে হুক সেটা অনেকটা এরকম, বড়শি যেমন মাছ বা অন্য কিছুকে ধরে রাখে, তেমনি আপনার এই কানেক্টরগুলো হুকের মতো একটা বাক্যকে আরেকটা বাক্যের সাথে ধরে রাখে। তো এই হুক স্থাপন করার জন্য আমাদের কানেক্টর ব্যবহার করতে হয়। দ্বিতীয়ত, রাইটিংয়ের ক্ল্যারিটি বাড়ানোর জন্য, অর্থাৎ রাইটিংকে আরও বেশি পরিষ্কার করে উপস্থাপন করার জন্য কানেক্টর ব্যবহার করতে হয়। আর তৃতীয়ত, লেখাকে আরও বেশি মানসম্মত এবং সকলের কাছে গ্রহণযোগ্য করার জন্য কানেক্টর ব্যবহার করতে হয়। এবার আসুন চতুর্থ প্রশ্নের জবাবে, আমরা কানেক্টরে কেন তেমন কোনো মার্কস পাই না? এ ব্যাপারে বোর্ডের একটি চমৎকার নির্দেশনা রয়েছে, চলুন একটু দেখি। বোর্ড বলছেন, মেক শিওর দ্যাট দ্য ক্যান্ডিডেটস ডু নট হ্যাভ ম্যানি অল্টারনেটিভস টু ফিল ইন দ্য গ্যাপস দো সিনোনিমস আর অ্যাকসেপ্টেবল। বলছেন ক্যান্ডিডেটরা যাতে অনেক ধরনের অল্টারনেটিভ না পান এই গ্যাপগুলোকে পূরণ করার জন্য, যদিও একটি শব্দের সিনোনিম সেটা গ্রহণযোগ্য হতে পারে। যেমন ধরেন সো এর সিনোনিম হতে পারে দেয়ারফোর, দাস, হ্যান্স, অ্যাজ এ রেজাল্ট, এরকম কিছু হতে পারে। বাট ইফ ডিফারেন্ট ক্যান্ডিডেটস ইউজ ডিফারেন্ট কানেক্টার্স অ্যান্ড অল দ্য আনসার্স আর কারেক্ট, দেয়ার কুড বি ইনকনসিস্টেন্সি অ্যামাং মার্কার্স which may question the reliability of the item. এখানে বলা হচ্ছে এক একজন ক্যান্ডিডেট যদি এক একভাবে উত্তর করেন এবং তাদের সকলের উত্তরগুলোই যদি সঠিক হয়, তাহলে যারা মার্কস দিবেন, যারা খাতাটা দেখবেন, তাদের মধ্যে একটি ইনকনসিস্টেন্সি, অর্থাৎ সকলে একই রকমভাবে নাম্বার দিবে না। আর তখন কি হবে, এই কানেক্টরটার ব্যবহারটা নিয়েই একটি প্রশ্ন উঠতে পারে। বোর্ড যে সন্দেহটা পোষণ করেছিলেন যে সমস্যাটা হতে পারে, এক্স্যাক্টলি সেই সমস্যাটাই এখন কানেক্টরে হচ্ছে। অর্থাৎ দেখা যায় প্রশ্নগুলোর মধ্যে এমনভাবে প্রশ্নগুলো করা হয়, এটার উত্তর এটাও হতে পারে, ওইটাও হতে পারে, আরেকজন আরেকটা ব্যবহার করলো সেটাও হতে পারে। তখন শিক্ষকরা যখন খাতা দেখেন তখন তারা একটি, দুটি বা তিনটি আপনার অপশন নিয়ে খাতা দেখেন। যখন আপনি চতুর্থটি আনসার করলেন তখন আপনারটি হওয়া সত্ত্বেও সেটিকে কেটে দেওয়া হয়। হয়তোবা তার সাথে কনসাল্ট করলে শিক্ষক হয়তো তখন বলবেন যে হ্যাঁ তোমার এটাও সঠিক হবে, কিন্তু এক্ষেত্রে শিক্ষককে দোষ দিয়ে লাভ নাই। তার কারণটি হচ্ছে তার একটি নির্দিষ্ট অ্যামাউন্টের খাতা থাকে এবং সেগুলো দেখে দেওয়ার জন্য আপনার একটি নির্দিষ্ট ডেট থাকে। ধরা যাক আপনার 300 খাতা দেখতে সময় দেওয়া হলো 15 দিন। 15 দিনে প্রত্যেকটি খাতাকে আলাদা করে স্ক্রিপ্ট চেক করা এটা কোনো শিক্ষকের পক্ষেই সম্ভব হবে না। এ কারণে দেখা যায় কানেক্টর আপনারটি সঠিক হওয়া সত্ত্বেও আপনি অনেক সময় মার্কস পান না। এবার আসুন পঞ্চম প্রশ্নের উত্তরে আসা যাক, কানেক্টর কিভাবে শেখানো দরকার ছিল আর কিভাবে শেখানো হচ্ছে। দেশি বিদেশি ওয়েবসাইটগুলোতে যেভাবে করে আপনার কানেক্টর শেখানো হয় সেটি হচ্ছে, ধরা যাক তারা এরকম দুটি বাক্য দেন এবং মাঝখানে কি বসবে কানেক্টর সেটা তারা জানতে চান। যেমন ধরুন, দেয়ার ইজ নো মোর ফুড লেফট ড্যাশ দেয়ার ইজ প্লেন্টি অফ ড্রিঙ্কস। এটা হতে পারে বাট অথবা হাউএভার, কোনো খাবার অবশিষ্ট নেই কিন্তু অনেক পানিও রয়ে গেছে। আরেকটি পদ্ধতি হতে পারে, যেমন তাদেরকে 10টি কানেক্টর দেওয়া হবে এবং বলা হবে প্রত্যেকটি কানেক্টর দিয়ে 2 থেকে 3টি বাক্যের মধ্যে এই কানেক্টরগুলোর সঠিক ব্যবহার করতে হবে। তাহলে হবে যেটা, কানেক্টরের অর্থ না জেনে আন্দাজে যে ব্যবহার করার প্রবণতা সেই জিনিসটা টোটালি বন্ধ হয়ে যাবে। অর্থাৎ স্টুডেন্টদেরকে অবশ্যই জানতে হবে দেয়ারফর কোথায় ব্যবহার করতে হয়, তা নাহলে তো সে সঠিকভাবে সেন্টেন্সে লিখতে পারবে না। এভাবে করেও কানেক্টর সঠিকভাবে শেখানো যেতে পারে। কিন্তু আমাদেরকে কিভাবে শেখানো হচ্ছে, ছোট্ট একটি প্যাসেজের মধ্যে 10টি কানেক্টর ব্যবহার করতে বলা হচ্ছে। সেক্ষেত্রে অনেকগুলোর ক্ষেত্রে আসলে ওগুলো কানেক্টরই না, অনেকগুলো কনজাংশন অথবা রিলেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে আসলে প্রশ্নগুলোকে করা হচ্ছে। এই বিষয়গুলো যারা প্রশ্ন করেন বা বোর্ড, তাদের আসলে এই ব্যাপারটা আমার মনে হয় যে একটু
মাথায় নেওয়া দরকার। এবার আসুন অল্প কিছু কানেক্টর মাথায় রেখে কি করে আমরা কানেক্টর সলভ করতে পারি সেই জিনিসটা আমরা এখন দেখব। যেহেতু কানেক্টরের সংখ্যা প্রচুর, সে কারণে আমার এই আলোচনাটুকু অবশ্যই কানেক্টরকে পুরোপুরি কভার করবে না, শুধুমাত্র আপনাদের এসএসসি এবং এইচএসসিতে প্রশ্ন সলভ করার জন্য এটা কাজে লাগবে। যারা কানেক্টর সম্পর্কে আরও ডিটেল জানতে চান তারা আপনার বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, তাদের লিঙ্কগুলো আমি নিচে দিয়েও দিব, সেখান থেকে আপনারা ডিটেল আরও স্টাডি করতে পারেন। যোগ করার জন্য আমরা ব্যবহার করতে পারি অ্যান্ড, অলসো, মোরওভার, ফার্দারমোর, দেন, আফটার দ্যাট, এগেইন, বিসাইডস, অ্যাডিশনালি, ইন অ্যাডিশন। বিপরীতার্থক কোনো কিছুকে বোঝানোর জন্য আমরা ব্যবহার করতে পারি বাট, হাউএভার, দো, ইভেন দো, রাদার, ইনস্টেড, নেভারদিলেস, ইয়েট, স্টিল, অন দ্য আদার হ্যান্ড, on the contrary, unfortunately, despite the fact ইত্যাদি। ফলাফল প্রকাশের জন্য ব্যবহার করতে পারি so, therefore, thus, hence, as a result, consequently, in this way, eventually ইত্যাদি। অবিসংবাদিত বা সর্বজন গৃহীত বা জোর দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে পারি actually, in fact, indeed, truly, that is why, as a matter of fact, really ইত্যাদি। ধারাবাহিকতা বোঝানোর জন্য ব্যবহার করতে পারি first, firstly, second, secondly, at the beginning, at the end, finally, to sum up, in conclusion, above all, last but not the least. উদাহরণ দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে পারি for example, for instance, such as ইত্যাদি। শর্ত বোঝাতে ব্যবহার করতে পারি if, provided that, when, while, until, as long as ইত্যাদি। কারণ বোঝাতে ব্যবহার করতে পারি because, since, as, thereby। কিছু ইম্পর্টেন্ট অ্যাডভার্ব আমরা মনে রাখতে পারি, এগুলো খুব কাজের। usually, normally, naturally, especially, suddenly, incidentally, obviously, definitely, similarly, commonly. Relative pronouns যেমন what, who, whom, which, whose, this, that. Relative adverbs when, where, how. এগুলোর সবগুলো যদি আপনাদের মনে নাও থাকে তাও কোনো সমস্যা নেই। আপনারা প্রত্যেকটি ধাপ থেকে প্রথম কয়েকটি কানেক্টর, ধরুন 2টা বা 3টা করে কানেক্টর আপনারা মনে রাখুন, তাহলেও কাজ চলবে। এবার চলুন কানেক্টর নিয়ে আমরা একটি প্রশ্ন সলভ করি। প্রশ্নটা আপনারা প্রথমে ফার্স্ট টু লাস্ট পড়ে নেবেন অর্থসহ। আমি এখানে পড়ছি না সময় বাঁচানোর জন্য, আপনারা অবশ্যই কাইন্ডলি পড়ে নেবেন। আমি এই প্রশ্নটি নিচ্ছি ঢাকা, দিনাজপুর, যশোর এবং সিলেট বোর্ড 2018 সালে এই প্রশ্নটি এসেছিল, সেই প্রশ্নটি আমি সলভ করছি। Many people think that money can do everything in life. অনেক মানুষ মনে করে যে টাকা জীবনে সব কিছু করতে পারে। ড্যাশ, ইট ইজ এ মাস্ট ফর লাইফ, ইট ইজ নট দ্য থিং দ্যাট নেসেসারিলি ব্রিংস হ্যাপিনেস। যদিও এটা আমাদের জীবনের অনেক কিছু বা এটা আমাদের জীবনে অবশ্যম্ভাবী, অবশ্যই দরকার, কিন্তু এটা জীবনের জন্য সুখ নিয়ে আসতে পারে না। তাহলে অর্থ এখানে বলছে, এখানে হবে দো, যদিও। আমরা বাংলায় বলছি যদিও, তাহলে এখানে হবে যদিও, তার মানে হচ্ছে দো ইট ইজ আ মাস্ট ফর লাইফ, এটা আমাদের জন্য যদিও জীবনে অবশ্যম্ভাবী, ইট ইজ নট দ্য থিং, এটা সেই জিনিস নয়, দ্যাট নেসেসারিলি ব্রিংস হ্যাপিনেস, যেটা অবশ্যই সুখ নিয়ে আসে। ড্যাশ, ইট ইজ অ্যাবসলিউটলি আ সাইকোলজিক্যাল ম্যাটার, এটা অবশ্যই একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। তাহলে এই ব্যাপারটা আমাদের সর্বজন বিদিত বা সবাই এটাকে গ্রহণ করে, বা এটাকে আমরা বলতে পারি অবিসংবাদিত, এ ব্যাপারে কারো দ্বিমত নাই। সুতরাং আমরা এখানে ব্যবহার করতে পারি অ্যাকচুয়ালি, অথবা ইনডিড, অথবা ইনফ্যাক্ট, অথবা ট্রুলি, এরকম ব্যবহার করতে পারি। দ্য পার্সন হু ইজ কন্টেন্টেড উইথ হোয়াট হি গেটস অ্যান্ড ড্যাশ হোয়াট হি হ্যাজ ইজ রিয়েলি হ্যাপি। তাহলে এখানে বলছে দ্য পার্সন, যে ব্যক্তি, হু ইজ কন্টেন্টেড, কন্টেন্টেড মানে হচ্ছে সন্তুষ্ট থাকা, মানে তার যা কিছু আছে, হোয়াট হি গেটস, তিনি যা পান, অ্যান্ড এখানে হতে পারে তাহলে হোয়াট হি হ্যাজ, তার যা রয়েছে, ইজ রিয়েলি হ্যাপি, তিনি হচ্ছেন সত্যিকার অর্থে হ্যাপি। মানি ক্যান ডু সামথিং উইথ হ্যাপিনেস, ড্যাশ ইট ক্যানট গিভ আস হ্যাপিনেস। মানি, টাকা অবশ্যই সুখের জন্য কিছু একটা করতে পারে বা কিছুটা করতে পারে, কিন্তু এটা অবশ্যই সুখ নিয়ে আসে না। তাহলে এখানে কিন্তু আসছে, ইংরেজিতে আমরা বলতে পারি বাট। তাহলে মানি ক্যান ডু সামথিং উইথ হ্যাপিনেস, টাকা সুখের জন্য কিছু করে বটে, কিন্তু এটা ইট ক্যানট গিভ আস হ্যাপিনেস, কিন্তু এটা আমাদেরকে সুখ দিতে পারে না। ড্যাশ উই ক্যান সি দ্যাট দ্য রিচেস্ট মেন অফ আওয়ার সোসাইটি আর নট দ্য হ্যাপিয়েস্ট মেন। এ কারণে আমরা দেখি আমাদের সমাজে যারা সবচেয়ে বেশি পয়সাওয়ালা, যারা সবচেয়ে বেশি ধনী, তারাই যে কেবল সবচেয়ে বেশি সুখী মানুষ হয় তা কিন্তু নয়। সুতরাং আমরা এখানে ব্যবহার করতে পারি সো, অথবা দেয়ারফর ব্যবহার করতে পারি। সুতরাং আমরা সমাজে দেখি সবচেয়ে
ধনী মানুষগুলি সবচেয়ে বেশি সুখী মানুষ হয় না। ড্যাশ দে লিড আ লাইফ বার্ডেন উইথ কেয়ারস অ্যান্ড অ্যাংজাইটিস ড্যাশ ফাস্ট স্লিপলেস নাইট। বরং তারা একটি বার্ডেন লাইফ লিড করে, তাদের অনেক কেয়ারস অ্যান্ড অ্যাংজাইটিস থাকে, মানে অনেক দুশ্চিন্তা থাকে, এবং তারা একটি স্লিপলেস নাইট তারা পাস করে, অর্থাৎ তারা রাত্রে ঘুমাতেও পারে না। তাহলে এখানে হতে পারে বরং, রাদার দে লিড আ লাইফ বার্ডেন উইথ কেয়ারস অ্যান্ড অ্যাংজাইটিস, অ্যান্ড এখানে হতে পারে অ্যান্ড, কারণ এবং অ্যান্ড ফাস্ট স্লিপলেস নাইট, এবং তারা রাত্রিতে ঘুমাতেও পারে না। ড্যাশ দেয়ার আর আ লার্জ নাম্বার অফ পুয়ার ম্যান ড্যাশ আর হ্যাপি অ্যান্ড এনজয় আ সাউন্ড স্লিপ। অন্যদিকে অনেক গরিব মানুষ আছেন যারা হ্যাপি এবং তারা একটি সাউন্ড স্লিপ, অর্থাৎ ভালো একটি ঘুম তারা ঘুমাতে পারে। তাহলে আমরা এখানে বলতে পারি এইচ নাম্বার, অন দ্য আদার হ্যান্ড দেয়ার আর আ লার্জ নাম্বার অফ পুয়ার ম্যান, অনেক গরিব মানুষ আছে, হু আর হ্যাপি, যারা হচ্ছে হ্যাপি, অ্যান্ড এনজয় আ সাউন্ড স্লিপ, তারা একটি শান্তির ঘুম তারা ঘুমাতে পারে। ড্যাশ মানি ক্যানট এনশোর হ্যাপিনেস। সুতরাং টাকা আমাদের জন্য হ্যাপিনেস বা সুখ এটাকে এনশোর করে না বা নিশ্চিত করে না। সুতরাং আমরা এখানে বলতে পারি সো অথবা দেয়ারফোর। এখন এখানে খেয়াল করুন, ই এবং যেই নাম্বারে আপনার দুটো অপশনেই আমরা সো অথবা দেয়ারফোর আসছে। তো এখন কথা হচ্ছে যে আমরা দুই জায়গাতে যদি সো ব্যবহার করি তাহলে হবে কি না। এক্ষেত্রে উত্তরটি হচ্ছে সো ব্যবহার করলে আপনার অবশ্যই হবে, অর্থাৎ একই কথা একই শব্দ যদি আপনি বারবার ব্যবহার করেন তাহলে হবে, কিন্তু আপনার ইংরেজির দক্ষতাটা কম প্রকাশ পেল। আর আপনি যদি এটার সিনোনিম ব্যবহার করেন, অর্থাৎ এক জায়গাতে সো ব্যবহার করলেন, আরেক জায়গাতে দেয়ারফর, আরেক জায়গাতে দাস, আরেক জায়গাতে হ্যান্স, এরকম ব্যবহার করলে আপনার ইংরেজির দক্ষতা ভালো প্রকাশ পায়। এখন একটি জিনিস খেয়াল করুন, অপশন নাম্বার বি, ই, এফ, এইচ এবং জেই এগুলো হচ্ছে কানেক্টাস। অপশন নাম্বার এ, ডি এবং জি এগুলো হচ্ছে কনজাংশনস। অপশন নাম্বার সি এবং আই এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন্স। তো এই জন্য আমি বলছিলাম যে কানেক্টারে শুধুমাত্র কানেক্টারে শিক্ষা দেওয়া উচিত, এখানে রিলেটিভ প্রোনাউন অথবা কনজাংশনের ব্যবহার যাতে না দেওয়া হয়। আমি আশা করব এই ভিডিওটি যারা প্রশ্ন করেন তারা যদি তাদের কারো যদি নজরে আসে তাহলে কাইন্ডলি আপনারা এই ব্যাপারটি একটু ভেবে দেখবেন আমার কথাটা ঠিক আছে কিনা। পরিশেষে দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে কিছু করুন। ভালো থাকুন।